জোর করে চাচাতো বোনের সাথে বিয়ে দেওয়া রুদ্র রাগ করে বাড়ি ছেড়েছিল। আর আজ 8 বছর পরে বাবার কথা রাখতে বাড়ি ফিরে এলো। যার ধ্যানে জ্ঞানে কোনো ইচ্ছেই ছিল না ফিরে আসার। রুদ্র আজ ফিরে এসেছে শুধু এটা বোঝাতে যে ছোটবেলায় সেই বিয়েটা মানে না আর না মানবে। জেদ ধরে সেই চাচাতো বোন অধরাকেও দেখেনি এতগুলো বছর। তবে আজ অধরার মুখোমুখি হলে তখন নিজেই মুগ্ধ চোখে তাকিয়ে রইল। তবে কি জেদ ধরে ভুল করে ফেলেছিল? বিয়ের আসরে হঠাৎ শোনা গেল বউ নাকি পালিয়েছে। পুরো বিয়ে বাড়িটা ভারী হয়ে উঠল। আরিফ নেওয়াজ মেয়ের পালানোর কথা শুনে চিন্তিত হয়ে বসে পড়লেন। এদিকে বিয়ের পাত্রী অধরা নেওয়াজ বিয়েটা জোর করে দিতে চেয়েছিল। তার বাবা নিজের বাড়ি রেখে অধরার খালার বাড়িতে এনে বিয়ের আয়োজন করেছিলেন। অধরা সে বিয়ে থেকে পালিয়ে গিয়ে নিজের বাড়িতে ফিরে এলো। সবাই অধরাকে দেখে হতবাক। অধরার বড় চাচি রুকাইয়া, তিনি অধরাকে ধরে জিজ্ঞাসা করলেন, তোর এই অবস্থা কেন? আর এমন বিয়ের সাজ সেজেছিস কেন? তুই কি বিয়ে থেকে পালিয়ে এসেছিস? অধরা হাঁপাতে বড় চাচা আরমান নেওয়াজ তার পাশে গিয়ে বসলো। তিনি হাত ইশারা করে সবাইকে চুপ থাকতে বললেন। অতঃপর তিনি অধরার মাথায় হাত রেখে মোলায়েম কণ্ঠে বললেন, অধরা, কি হয়েছে? অধরা বলল, আব্বু আর আম্মু খালামণির বাড়িতে নিয়ে জোর করে বিয়ে দিতে চেয়েছিল, সেখানে থেকে পালিয়ে এসেছি। আরমান নেওয়াজ কপালে ভাঁজ ফেলে বললেন, কই, আমরা তো জানি না। অধরা বলল, আব্বু কাউকে জানায়নি। তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চেয়েছিল। আর কেন পালিয়েছি জানো? ওই ছেলে বিয়ে করে সামনের সপ্তাহে তার সাথে করে বিদেশে নিয়ে যাবে। যদি সেখানে চলে যায় তাহলে তোমাদের তো দেখতে পাবো না, তাই পালিয়ে এসেছি। পাশে থেকে আরমান নেওয়াজ তার ছোট্ট ছেলেকে অদ্রকে বললেন, তোমরা মেজ আব্বুকে ফোন দিয়ে বলো অধরা বাড়িতে ফিরে এসেছে, আর ওদের ফিরে আসতে বলো এইখানে এখনই। আদ্র ফোনটা বের করে কয়েক কদম দূর চলে যেতেই আরমান নেওয়াজ অধরাকে বললেন, যাও, ফ্রেশ হয়ে নাও, আমি আছি, ওসব নিয়ে আর চিন্তা করতে হবে না। অধরা মাথা নাড়িয়ে উঠে সিঁড়ির দিকে চলে গেল। রুমে এসে দরজা লাগিয়ে খুশিতে নাচছে। ভাগ্যিস পালিয়ে এসেছিল, না হলে এতক্ষণে গভীর জলে ডুবে যেত। এমন সময় রুমের দরজা ধাক্কালো অধরার ছোট চাচার মেয়ে সোহা। অধরার থেকে 3 বছরের ছোট। দুজনই বেস্ট ফ্রেন্ডের মতো, ভালো মন্দ সবকিছু শেয়ার করে। এর আধ ঘন্টা পরই অধরার বাবা আরিফ নেওয়াজ তার স্ত্রী অনিমা বাড়িতে এলেন। ওদের অপেক্ষায় ছিলেন আরমান নেওয়াজ। তিনি তাদের দুজনকে উদ্দেশ্য করে বললেন, অধরাকে বিয়ে দিয়ে কি তোর খুব জরুরি? আরিফ নেওয়াজ এগিয়ে এসে খানিকটা নিচু গলায় বললেন, জরুরি নয়, তবে মেয়ে মানুষ, বিয়ে তো দিতেই হবে। তাই বলে মেয়েকে না জানিয়ে আমি কি মরে গিয়েছি? ভাইজান, ভুল হলে মাফ করবেন, আমার কাছে আর পথ ছিল না। ভালো ছেলে পেয়েছিলাম, তাই বিয়ে দিতে চেয়েছিলাম। আরমান নেওয়াজ উঠে দাঁড়িয়ে বললেন, তুই অধরাকে কয়বার বিয়ে দিতে চাইছিস? ওর তো বিয়ে হয়ে গিয়েছে। আর এমন তো নয় যে আমরা ওকে কোনো কিছু নিয়ে অস্বীকার করছি। আরিফ নেওয়াজ কিছুটা নিচু আবার কিছুটা জোর গলায় বললেন, অস্বীকারের প্রশ্নই নেই। তবে তোমরা যেটাকে বিয়ে বলছো আমিও প্রথমে ভেবেছিলাম, কিন্তু তোমার ছেলে কই? তোমার এত সাহস হয়নি যে তোমার কথার উপর কথা বলবো। তবে এইটুকু বলতে পারি, ওদের ছোটবেলার সেই বিয়েটাকে সিরিয়াস ভেবে আমি আমার মেয়েটার জীবন থামিয়ে দিতে পারিনি। তোমার ছেলের বাড়িতে আসার কোনো নামগন্ধ নেই, আর ওর ভরসায় অধরাকে বসিয়ে রাখা বেকার। কথাটা আরমান নেওয়াজের কানে পৌঁছাতেই তার চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করল। তপ্ত শ্বাস ফেলে বললেন, 1 সপ্তাহের মধ্যে আমার ছেলেকে আমি ফিরিয়ে আনছি। যদি না আনতে পারি, আমি আরমান নেওয়াজ এই নেওয়াজ বাড়িতে থাকবো না।
আর তখন অধরাকে যেখানে পারিস সেখানে বিয়ে দিস। আরিফ নেওয়াজ এর উত্তরে বললেন, ছেলে মেয়েদের বিষয় নিয়ে তুমি বাড়ি ছেড়ে যাবেন কেন? আরমান নেওয়াজ তপ্ত শ্বাস ছেড়ে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে চলে গেলেন। বিকেল পর্যন্ত রুমেই রইলেন। এখন ছেলেকে ফোন দিবেন, এই টাইমে রুদ্র ফ্রি হয়? তিনি কল দেওয়ার কিছুক্ষণ পরেই রুদ্র কলটা রিসিভ করলো। বলল, হ্যাঁ বাবা বলো, ভালো আছো? তুমি? ভালো। মা কেমন আছে? ভালো। কি করছো এখন? কাজ করছো নাকি? না। তোমাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বাবা বলো। বাড়ি ফিরে আসবে না? রুদ্র সোজা উত্তর, না। কেন? রুদ্র বিরক্ত নিয়ে বলল, বাড়িতে ফিরে গেলেই তো তোমার ভাতিজিকে বিয়ে করতে বলবে। আমি বিয়ে করতে পারবো না ওকে। আরমান নেয়াজ গলার কণ্ঠ ভারী করে বললেন, বিয়ে না করার কারণ কি? ও দেখতে খারাপ নাকি? ও সাধারণ মানুষের মতো নয়। বাবা, প্রশ্নটা ভালো খারাপ এরকম কিছু নয়। আমারও তো একটা স্বাধীনতা আছে। আমি কেন ওকে বিয়ে করব? তোমার কাছে এত কথা শুনতে চাইছি না। তুমি বিয়ে করবে কি না? রুদ্র তীক্ষ্ণ কণ্ঠে বলল, না। আরমান নেয়াজ রেগে গিয়ে থেমে গেলেন। রাগ করা যাবে না, এই মুহূর্তে বুঝিয়ে আনতে হবে। এরপরে গভীর শ্বাস ছেড়ে শুধালেন, রুদ্র, তুমি অধরাকে বিয়ে করতে চাইছো না? বেশ, তাই হবে। আমি মানব। তবে তুমি বাড়ি ফিরে এসো। এসে জাস্ট একটা মাস থাকো, সবার সাথে মিশো। একটা মাস। এরপরে যদি তোমার বিয়ে করতে ইচ্ছে না হয় তাহলে আমি কোনো জোর করব না। আর আজ একজন বাবা হিসেবে ছেলের কাছে একটা মাস সময় চাইছি। রুদ্র মিনিট দুয়ের চুপ করে রইল। ভাবল, এত করে যখন বাবা বলছে, না করলে ভালো হবে না। আর একটা মাসই তো, ঘুরবে ফিরবে, সময় চলে যাবে। এরপরে বলবে বিয়ে করবে না, কোনো ঝামেলাই হবে না। আরমান নেওয়াজ অনেক আশাবাদী হয়ে রইলেন। রুদ্র স্বাভাবিক কণ্ঠে বলল, ঠিক আছে, আমি আসবো, তবে একটাই মাস কিন্তু। রুদ্র সম্মতি পেয়ে আরমান নেওয়াজ নরম হয়ে গেলেন। বললেন, ঠিক আছে, একটা মাসই। একটুকু তাড়াতাড়ি আসলে ভালো হয়। শরীরটা ভালো যাচ্ছে না আমার। দেখো যদি টিকিটটা 2-1 মধ্যে অ্যারেঞ্জ করে আসতে পারো কিনা। রুদ্র আর না ভেবে বলল, 2 দিনের মধ্যে আসছি। ঠিক আছে। আর শোনো, তোমার আর আমার এই চুক্তি যেন কেউ জানে না। ঠিক আছে, কেউ জানবে না। 2 দিন পরে। নেওয়াজ বাড়ির সদর দরজায় এসে দাঁড়াতেই রুদ্রের মা রুকইয়া অশ্রুকাতর হয়ে ছেলের সামনে গিয়ে দাঁড়ালেন। ছেলেটা আজ অনেক বড় হয়ে গিয়েছে। মাকে পেয়ে রুদ্রের কণ্ঠ ভার হয়ে উঠল। নিজের জেদের জন্য মায়ের থেকেও দূরে ছিল। অবশেষে মাকে ধরে বলল, কেমন আছো মা? অনেক ভালো। তুই কেমন আছিস বাবা? ভালো। আস্তে আস্তে রুদ্র সবার সাথে কথা বলল, কিন্তু সেই যে অনাকাঙ্ক্ষিত অধরার মুখটা দেখতে পেল না, আর না আশা করলো। এমন সময় সবার নজর কেড়ে বাড়িতে ঢুকলো অধরা। কলেজে বিকেলের গিফট পরীক্ষা ছিল, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। অধরা রুদ্রকে দেখে একটু রেগেই তার বাবার পাশে দাঁড়ালো, তাকালো না পর্যন্ত। পাশ থেকে রুদ্রর মা রুকাইয়া বললেন, ও তোর চাচাতো বোন অধরা। রুদ্র অধরার দিকে প্রথমবার তাকিয়ে কিছুক্ষণের জন্য থমকে গেল। অধরার নাম ও অধরাকে দেখে রুদ্র ঠাই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। চোখ ফেরানো মুশকিল মনে হচ্ছে ওর, আর তার উপরই জেদ ধরেছিল।